জামাত যতটা না সংগঠিত, বুটের রাজনীতিতে তার চেয়ে অনেক অনেক পিছিয়ে। আপনি দেখবেন নির্বাচনের পরে একটা বড় ধরনের ফ্লপ খাবে জামায়াত। বিশেষ করে এখন তাদের যে শক্তিমত্তা বা অর্গানাইজড ওয়েতে তারা কার্যক্রমগুলো পরিচালনা করছে, নির্বাচন পরে আপনি নিশ্চিত দেখুন তাদের যে নির্বাচনী ফলাফল, যে অ্যাচিভমেন্টটা হবে, সেটা অনেকটাই নিচে হবে প্রত্যাশার চেয়ে। এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গিয়ে জামাতে ইসলামের সাথে সংযুক্ত হওয়াতে রাজনীতিতে খুব একটা যে বড় প্রভাব ফেলবে আমি সেটা মনে করি না। আমি বলবো যে নির্বাচনের আগে আমরা আরো দৌড়ঝাঁপ দেখব, এবং খুব স্বাভাবিকভাবেই বিএনপির রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এবং বিএনপি বহুদলীয় গণতন্ত্রেই বিশ্বাস করে। এবং বিএনপির সাথে আমি দেখলাম যে ওই খেলাফত মজলিসের বোধহয় জোটবদ্ধতা হয় সাধারণত দফার ভিত্তিতে, কয়েকটা নির্দিষ্ট কিছু কর্মসূচি বা দফার ভিত্তিতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। এবং সচরাচর ইন প্র্যাকটিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে বড় একটি রাজনৈতিক দলকে মোকাবেলা করার জন্য ছোট দলগুলো একত্রিত হয়, বা তাদের বিজয়কে নিশ্চিত করার জন্য এই ধরনের ঐক্যগুলো আমরা দেখে থাকি আমাদের সমাজে। বিএনপির সাথে যেমন জামাত ছিল আপনারা জানেন প্রায় 2 যুগ, জামাত এমনকি বিএনপির দলীয় প্রতীক দানের শীষ নিয়েও জামাত ইসলামী নির্বাচন করেছে। কাজেই জোটবদ্ধ রাজনীতি আমাদের দেশে নতুন কিছু নয়। বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যেহেতু আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন মাঠে নেই, তা এখন সঙ্গত কারণেই প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সাথে হবে কার? যেহেতু আওয়ামী লীগ নেই, খুব স্বাভাবিক তারপরেই যে রাজনৈতিক অবস্থান, তৃতীয় অবস্থানে থাকা জামাতে ইসলামী, সেই দলটি মাঠে আছে। তো জামাতে ইসলামী খুব স্বাভাবিক সেই ক্ষেত্রে চাইবে, প্রথমত হচ্ছে তাদের যে দলীয় আদর্শ বা নীতি বা দর্শনে তারা বিশ্বাস করেন ইসলাম ভিত্তিক বা শরিয়া ভিত্তিক। অবশ্য জামাতে ইসলামী এক্স্যাক্টলি যে শরিয়া আইন চায় আমি 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 তাদের বক্তব্য থেকে অনেক সময় স্পষ্ট হতে পারি না। যাই হোক, খুব স্বাভাবিক দলগতভাবে বা আদর্শগতভাবে মিল থাকার কারণেই খুব স্বাভাবিক উনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছেন। এখন আমাদের যেটা কনসার্ন, যেটা আপনি বলছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু যে মন্তব্য করেছেন যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট আফটার দেয়ার এই যে জোট গঠন করেছে। এখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশে আপনারা জানেন তার যে প্রধান যিনি মুফতি ফয়জুল করিম পীর সাহেব, উনি নিজেই তো পাশ করতে পারেন না। তবে হ্যাঁ, আমি এটা অস্বীকার করব না যে তার দলের সমর্থক নেই, প্রত্যেকটি আসনেই কিছু না কিছু মানুষ আছে, এবং সেই সমর্থকগুলা মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক বা কওমি মাদ্রাসা ভিত্তিক। আপনি খেয়াল করবেন কথাটা, এখানে আবার আলিয়া মাদ্রাসার লোকজন নেই, কওমি মাদ্রাসা ভিত্তিক, অর্থাৎ কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে বা কওমি মাদ্রাসা ভিত্তিক যে দল আছে এদের সাথে যারা সংশ্লিষ্ট। যেমন আরো দল আছে, খেলাফতে আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম সহ আরো অনেকগুলো দল আছে। তো এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গিয়ে জামাতে ইসলামের সাথে সংযুক্ত হওয়াতে রাজনীতিতে খুব একটা যে বড় প্রভাব ফেলবে আমি সেটা মনে করি না। ইসলামী দলগুলোর মধ্যে যেটা মেইনলি কওমি মাদ্রাসা ভিত্তিক, একটা তো হচ্ছে জামাতে ইসলামী, তাদের ওইখানে কিন্তু মূলত আলিয়া মাদ্রাসা ভিত্তিক প্লাস সাধারণ ভোটার ভিত্তিক, তাদের ভোট যে ব্যাংকটা জামাতের। আর কওমি মাদ্রাসা ভিত্তিক এদের ভোটটা হচ্ছে মূলত কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আসা আলেম ওলামারা মিলে এ দলটা করেন। তবে এই এখনো গ্রাম বাংলার যদি আপামর জনসাধারণের কাছে আপনি যান, মানুষ কিন্তু এখনো মনে করে যে ইসলাম ইমান আকিদা রক্ষা করে যদি পুরোপুরি ভাবে এই সমাজে চলে তাহলে কওমি মাদ্রাসার লোকজন যারা আছে তারাই চলেন, বা তারা ধর্মীয় বিষয়গুলা মানুষের মধ্যে ওয়াজের মাধ্যমে হোক আর বিভিন্ন সভা সমাবেশ সেমিনারের মাধ্যমে হোক মানুষের কাছে পৌঁছান। এদের আরো যে দলগুলো আছে এগুলোর মধ্যে হেফাজত ইসলাম আছে আরেকটা, কিন্তু হেফাজতে ইসলাম তারা হচ্ছে অরাজনৈতিক দল, যার ফলে এদের মূলত যে প্রভাবটা সেটা হচ্ছে আপনার খেলাফত মজলিস এবং খেলাফত আন্দোলন এবং জমিয়ত, এই তিনটা হচ্ছে মেইন। আর আপনার যে চরমুনাই পীর সাহেবের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেটা মূলত বরিশাল কেন্দ্রিক। যেমন জাতীয় পার্টি যেমন অনেকটা এখন রংপুর কেন্দ্রিক হয়ে গেছে। আপনি ব্যাপারটা খেয়াল করবেন, ওইভাবে যদি আমরা বলি ঠিক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরকম হয়ে গেছে। কিন্তু
তাই বলে তার যে মোটেই কর্মী সমর্থক অন্য আসনগুলোতে নেই আমি সেটা বলবো না, আছে। এখন এই প্রভাব খুব একটা রাজনীতিতে, আপনি একটা জিনিস খেয়াল করুন, যতই মানে দিন যাচ্ছে মিডিয়ার প্রচার হচ্ছে, মানুষের কাছে রাজনৈতিক সচেতনতা বাড়তেছে, ততই কিন্তু এক সময় কিন্তু আমরা দেখতাম যে ছোটবেলা মানুষ অনেকটা শুধু প্রতীক দেখেই ভোট দিয়ে দিত। যিনি নৌকার তাকে আওয়ামী লীগের ভোট দিয়ে দিত, যিনি বিএনপিতে ধানের শীষে দিতেন, বা লাঙ্গল হলে, এবং লাঙ্গলের প্রতি এক ধরনের গ্রাম বাংলায় আপনাদের মনে আছে কিনা এক ধরনের অন্ধভক্তি ছিল, মানুষ এরশাদ সাহেবকে ভোট দিয়ে দিত। কিন্তু যুগের পরিবর্তনের সাথে আজকে লাঙ্গল কিন্তু বিলীন হয়ে গেছে অনেকটা, তাই না? কাজেই এই অক্ষ রাজনীতির স্বার্থে, তবে এখনো এটা প্রাথমিক আলোচনা হয়েছে, এটা তাদের মধ্যে চূড়ান্তই ঐক্য হয়ে গেছে তাই মনে করি না। তাছাড়া আমি আবারও বলছি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা এমন কোনো বড় রাজনৈতিক দল না, কিছু না। একটি জেলায় তাদের কিছু সমর্থক আছে, এমনকি তার নিজ দলীয় প্রধানও নির্বাচন দাঁড়ালে আমি মনে করি না পাশ করতে পারবেন দানের শীষ বা নৌকা বা পাল্লার এগেনস্টে গিয়ে তিনি তার দলীয় ভোট নিয়ে। কাজেই এটাকে এত বড় করে দেখার দরকার নেই। তবে যেহেতু নির্বাচন আসছে, ইয়েস, আমি বলবো যে নির্বাচনের আগে আমরা আরো দৌড়ঝাঁপ দেখব, এবং খুব স্বাভাবিকভাবেই বিএনপির রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এবং বিএনপি বহুদলীয় গণতন্ত্রেই বিশ্বাস করে, এবং বিএনপির সাথে আমি দেখলাম যে ওই খেলাফত মজলিসের বোধহয় মিটিংটা হয়েছে, খেলাফত মজলিস, হ্যাঁ। তো এইরকম আমরা আরো অনেকগুলো মিটিং দেখবো। তবে এই ছোটখাটো রাজনৈতিক দলগুলো, এটা খুব স্বাভাবিক, তার যদি অ্যাটলিস্ট একজন প্রতিনিধিও সংসদে পাঠাতে পারে কোন একটা বড় দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, তারা সেই পথেই হাঁটবেন। তবে শেষ বিচারে তারা যদি দেখেন যে নিশ্চিতভাবে আরেকটি দল হয়তো বা জয়লাভ করে যাচ্ছে, তাহলে তারা হয়তো বা সেদিকেই মানে ঝুঁকবেন বলে আমি মনে করি। এবং এখন অনেক বাকি আছে নির্বাচনের। কিন্তু জামান ভাই, বিশেষ করে 5 আগস্টের পর জামাতে ইসলামের যে কার্যক্রম বিভিন্ন জেলায় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিভিন্ন সমাবেশ, মিটিং, মিছিল তারা করছে। আপনার কি মনে হয় না যে জামাত মোটামুটি ভাবে এখন অনেকটাই অ্যাক্টিভ রাজনীতিতে? না, জামাত, শোনেন, এটা তো অনেক লম্বা আলোচনা। শোনেন, জামাতে ইসলামী এটা অস্বীকার করার উপায় নেই, তারা অত্যন্ত সুসংগঠিত একটি রাজনৈতিক দল। এই জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যে পরিমাণ পরিশ্রম করে তাদের দলীয় সংখ্যা বা কর্মী সংখ্যা বাড়ানোর জন্য, আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল এত বেশি পরিশ্রম করে না। কিন্তু স্যাডলি হোক আর আনফরচুনেটলি হোক, জামাত ইসলামী যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ তাদের জনসম্পৃক্ততা বাড়াতে পারে না। এটা আমার কাছে যদি বলেন, আমি ব্যক্তিগত আলাপচারিতা বা অনেক জামাতের নেতার সাথে কথা বলেছি, আমি মনে করি এটার একটা অন্যতম কারণ হচ্ছে অন্য সকল রাজনৈতিক দলগুলোর থেকে তাদেরকে বিরোধিতার মুখে পড়ার মূল কারণটা হচ্ছে তাদের, এবং মিডিয়াও, বিশেষ করে মিডিয়াও সেই যে 71 সালে তাদের সেই সিদ্ধান্তের কারণে। আমি মনে করি তারা যদি আনুষ্ঠানিকভাবে একটি সাংবাদিক সম্মেলন করে বা দলীয় ফোরামে তারা এই সিদ্ধান্ত নেয় যে তাদের 71-এর এই সিদ্ধান্তটা ভুল ছিল, এবং তারা এখন বাংলাদেশের অবশ্যই সংবিধান মেনে রাজনীতি করছে, বাংলাদেশের সবকিছু মানতেছে, তারা সংবিধান মানতেছে, আইন মানতেছে, সংবিধানের আলোকেই তো তারা রাজনীতি করতেছে। যদি এটা হওয়ার কথা না, কিন্তু ওই যে মানুষের মধ্যে যে এক ধরনের পারসেপশন যে তোমরা তো আমার দেশের স্বাধীনতাই চাওনি, কাজেই তারা যদি নিঃশর্তভাবে ক্ষমা চায়, আমি মনে করি খুব সহজ হবে জনগণের কাছে যাওয়ার। আমি একদিন ব্যক্তিগত আলাপচারিতে একজন জামাতের নেতার সাথে কথা বললাম, ও আমাকে বললো যে দেখুন, আমরা যদি এটা ক্ষমা চাই তাহলে আমাদের যে স্পিরিটটা রাজনীতির, এই যে আমাদেরকে প্রতিহত করবে আর আমরা থাকবো, আমি বললাম তাহলে আপনি এই স্পিরিট নিয়ে কেন করবেন? আপনি অন্যায়, তার মানে অন্যায়টাকে আপনি পুঁজি করছেন করে আপনার বলতেছেন স্পিরিট বাড়াবেন। নো, দিস ইজ নট রাইট। এবং তখন আর হবে কি, এই যে আপামর জনসাধারণের কাছে তাদের প্রতিরোধের মুখে পড়তে হবে না, আমি যেটা মনে করি। এবং বিশেষ করে আপনাদের মনে আছে কিনা, এখন তো এগুলা কমছে কিছুটা, ছাত্র সংগ্রাম পরিষদের কি পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিল ছাত্র শিবির, কত ছেলে কিন্তু মারা গিয়েছে, অনেক মায়ের খুল খালি হয়েছে। এই বিষয়গুলো আমি জানি না কেন জামাতের দলীয় নেতৃবৃন্দ এই সিদ্ধান্তটা তারা নিচ্ছেন না, বা কেন তারা এটাতে সরে আসতেছেন না। জাস্ট একটা কথা আমি মনে করি, এই কথাটার থেকেই তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। স্বাভাবিক, যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের যে ভোটাররা এরা যে বসে থাকবে এটা তো মনে করার কারণ নেই। কাজেই এরাও এখন বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছে, কারণ আগামী নির্বাচনে হয়তোবা
তাদের সকলে ভোট কেন্দ্রে না আসলেও কিছু মানুষ তো অবশ্যই ভোট কেন্দ্রে আসবে, এবং সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক, যেহেতু আর কেউ নেই, খুব স্বাভাবিক বিএনপির সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা আসবে তারা হয়তো বা জামাতের বা জামাত সহ সকল আরো যে ছোটখাটো দলগুলো হয়তো বা জুট করবে, হয়তো তার ওই প্রার্থীর সাথেই তো প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই কারণেই জামাত হয়তো মনে করতেছে তারা একটা বড় ধরনের নির্বাচনের ফলাফল। তবে আমি এটুকু আপনাকে বলতে পারি, জামাত যতটা না সংগঠিত বুটের রাজনীতিতে তার চেয়ে অনেক অনেক পিছিয়ে। আপনি দেখবেন নির্বাচনের পরে একটা বড় ধরনের ফ্লপ খাবে জামায়াত। বিশেষ করে এখন তাদের যে শক্তিমত্তা বা অর্গানাইজড ওয়েতে তারা কার্যক্রমগুলো পরিচালনা করছে, নির্বাচন পরে আপনি নিশ্চিত দেখুন তাদের যে নির্বাচনী ফলাফল, যে অ্যাচিভমেন্টটা হবে সেটা অনেকটাই নিচে হবে প্রত্যাশার চেয়ে।